যারা লিখেন নাই তারা হচ্ছে বাসায় গিয়ে সুন্দর করে নোট করবেন। আপনাদের নেক্সট ক্লাস থেকে কিন্তু এগুলার খাতায় থাকবে না, আমি কিন্তু জিজ্ঞেস করব সবাইকে, তখন আর খাতা সামনে রাখবো না। সব বুঝে শুনে একদম মুখস্থ করে ফেলবেন এগুলা, কারণ এগুলা যদি জানা থাকে আপনার কেক করতে গেলে আর কারো জায়গায় এই জায়গায় ওই জায়গায় জিজ্ঞেস করতে হবে না যে আমার 1 ডিমের জন্য 2 ডিমের জন্য কত করব না করব। এগুলো যদি ভালো করে করতে পারেন এখান থেকে আপনি মেজারমেন্ট রিলেটেড যত কোশ্চেন আছে সব নিজে বের করতে পারবেন। আর এই রিলেটেড আর কোনো কোশ্চেন আর কিন্তু অ্যানসার আমি দিব না, অ্যানসার এখন থেকে নিজেরা বের করবেন। যখন থেকে বের করতে পারবেন তখন মনে করবেন না কিছু শিখতে পারছি। ওকে, অনেক কথা বললাম, প্র্যাকটিক্যাল শুরু করব নাকি? হ্যাঁ, লেখা এই পর্যন্তই। আর কত লেখা? এরপরে তো যা যা লিখতে পারেন। আপনাদের কারেকশন করে নাম কয় ডিমের রেসিপি? 4 ডিম। কোন মোল্ডে করবেন এখন? মোল্ড কোনটাতে করবেন? 3 ডিম। 7 ইঞ্চিতে করবেন? একদিন তো বলে দিল এটা সাইজ তো 7 ইঞ্চি। 1 ডিমেরটা কারেকশন করে দাও। আর আপনাদের শীটে আছে কয় ডিমের রেসিপি? 2 ডিম। শীটে আছে 2 ডিমের। আমি এখানে প্র্যাকটিক্যালি করা আছে 3 ডিমের রেসিপি। ডিম কি ভাঙাটা আছে? ভাঙা আছে, ওই যে একটা ভাঙা আছে। ভাঙাটা ডিম ইউজ মনে করা হয় হবে। যত সম্ভব কোনো একটা পচা আছে এখানে। হ্যাঁ, এটাই এটাই এটাই। দিয়ে ট্রেস করে দুর্গন্ধ বেরিয়েছে। পচা থাকলে আবার আরেক সমস্যা। তিন ডিমের রেসিপি করবো। তাহলে প্রথমত হচ্ছে আপনার ডিম ভেঙে নিচ্ছি। সামনে যারা আছেন তারা বসে থাকবেন, আর যদি বসতে ইচ্ছে না করে পিছনের জনের সামনে বসতে দিয়ে আপনি পিছনে চলে যেতে পারেন, সমস্যা নেই। ওকে, যেটা বলছি যে আমরা এখানে হচ্ছে 3 ডিমের রেসিপি করব। যেই যে জায়গায় আপনাদের রেস্ট্রিকশন দেওয়া হবে অবশ্যই সেটা ফলো করবেন, আর যে জায়গায় কিছু বলছি না তার মানে ওই জায়গায় কোনো কিছু ফলো করার প্রয়োজন নাই, ঠিক আছে? লেখার তো দরকার নেই, আপনাদের শীটের যে রেসিপি আছে সেটার সাথে মিলাবেন। আর রেসিপি যদি একবার বুঝতে পারেন আপনি কমায় বাড়ায় করতে পারবেন। আর যতবার হচ্ছে ওই রেসিপি লিখতে থাকবেন পরে দেখবেন গোলায় যাবে যে শীটে কোনটা আর আমি লিখছি কোনটা, কোনটা আসল। হ্যাঁ, ওইটা কিভাবে হয় ওটা বুঝে নেন, তাহলেই তো ওখান থেকে আপনি আপনার মতো করে এরপরে বাড়িয়ে কমিয়ে করতে পারবেন। প্রথমেই আমরা হচ্ছে বল সিলেকশনের ক্ষেত্রে একটু উঁচু বল ইউজ করব যাতে করে কি বিচিং এর সময় এদিকে ওদিকে না ছিটে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমরা তো একটা বল ইউজ করার ক্ষেত্রে কি করি যে একটা বল তো আর একটা কাজে ইউজ করি না, অল পারপাস কাজে দুনিয়াতে আছে সবই করি। তো সেই ক্ষেত্রে ক্রিম টিম বিট করলে এই বোলের মধ্যে আপনার কি একটু অয়েলি একটা ভাব থেকে যায়। অনেক সময় আপনার ভিম লিকুইড বা এগুলো দিয়ে যদি ওয়াশ করা হয় তারপরেও একটু অয়েলি একটা ভাব থেকে যায়। যদি এরকম কখনো হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন অল্প একটু ভিনেগার দিয়ে এটা বোলটাকে মুছে নেবেন, তাহলে কি কোনো অয়েলি ভাব বা কোনো কিছু থাকলে বোলটা ক্লিন হয়ে যাবে, বা কোনো জার্মস থাকলে সেটাও রিডিউস হয়ে যাবে। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, তারপরে অনেকের আছে যে হচ্ছে আপনার এই অয়েলি ভাব থাকার কারণে হচ্ছে আপনার কি হয় ফোম হইতে চায় না ডিমের, ঠিক আছে? তো এটা একটা প্রবলেম হয়, তাই হচ্ছে বলে দেওয়া। কারণ বোল যে আমি নিব সেই বোল একদম হচ্ছে ক্লিন থাকতে হবে, কোনো তেল পানি মশলা জাতীয় কোনো কিছু থাকা যাবে না বোলের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন, যে বোল ক্লিন থাকতে হবে। এখন আমরা কি করছি, 3টা ডিম ভেঙে নিচ্ছি আগে। দুইটা মেথড অবলম্বন করে আপনার স্পঞ্জ কেক মূলত করা হয়, ঠিক আছে? দুই ভাবে করা হয়, একটা হচ্ছে ফ্রান্স মেথড আর একটা হচ্ছে জাপানিজ মেথড। ফ্রান্স কোনটা জাপানিজ কোনটা? ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে বিট করে ফোম করে যদি কেক করা হয় সেটাকে বলা হয় ফ্রান্স মেথড। আর শুধুমাত্র যদি না আপনার স্পঞ্জি, হ্যাঁ স্পঞ্জ কি বলছি যে একসাথে বিট করে যদি ফোম করে কেক করা হয় সেটাকে বলা হয় কি ফ্রান্স। আর শুধুমাত্র সাদা অংশটাকে যদি বিট করে কেক করা হয় সেটাকে বলা হয় জাপানিজ।
আমি দুইভাবেই করে দেখছি, বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ফ্রান্স থেকে জাপানিজটা খুব বেশি ইফেক্টিভ। তাই আপনাদের যত মেজারমেন্ট যা দেওয়া হয়েছে সব জাপানিজ মেথডে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, প্রথমত ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে ফেলবো। যে যেভাবে আলাদা করতে পারেন, কিন্তু এক ফোঁটা কুসুমও এখানে পড়া যাবে না, ঠিক আছে? অনেক সময় ডিম ভাঙার সময় কুসুম ফাটা যায়। যদি হচ্ছে এক ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আপনার আলাদা করে নিতে হবে। আপনি চামচ না ইউজ করে আপনি হচ্ছে ডিমের খোসা দিয়ে আলাদা করবেন, দেখবেন ইজিলি চলে আসবে। চামচ দিয়ে করতে চাইলে চামচ হচ্ছে আপনার কি বিছড়ে যাবে, চামচে উঠবে না ডিমের কুসুম, ঠিক আছে? আর যদি অতিরিক্ত যে আমার একদম মিক্স হয়ে গেছে তখন ওটা স্কিপ, ওটা দেওয়ার হবে না। ওকে, এরপরে এর মধ্যে ইউজ করব হচ্ছে আমরা চিনি। চিনি কতটুকু বলেন? ময়দা চিনি তো তার মেয়ে যাবে, কিন্তু কতটুকু? 4 ভাগের 3 ভাগ বা 3/4 কাপ, কোনো কাপ নাই। এখন বলেন কিভাবে মাপবো? কাপ এখানে 3-4টা আছে, 1/4 কাপ, 1/3 কাপ, হাফ কাপ আর হচ্ছে 1 কাপ। কোন 1 কাপও কোনো কাপ নেই, তাইলে এখন কি ডিমের মেজারমেন্ট করে নিব না? হাফ কাপ আর 1/4 কাপ দিয়ে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা হচ্ছে কত এইভাবে না, আমরা বলবো হচ্ছে 2 ডিমের জন্য কত, হাফ কাপ। কাপের মেজারমেন্টে মাপার নিয়ম হচ্ছে সমান সমান থাকবে, কোনো উঁচু নিচু হবে না, ঠিক আছে? বাট তারপরেও সুগারের ক্ষেত্রে হচ্ছে আপনার সুগার যেমন আপনার চয়েস। যদি হচ্ছে আপনি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে কি করতে পারেন, যে আমি সমান সমান দিলাম, আমার কাছে মিষ্টি কম মনে হয়েছে, সেক্ষেত্রে কি করবেন, একটু বাড়িয়ে দিবেন। সমান সমান দিলেন, মনে হচ্ছে যে কি সুগারটা হচ্ছে আমার কি একটু কম হয়েছে বা বেশি মনে হচ্ছে, তখন কি একটু কমাই দিবেন। এটা ডিপেন্ড করবে আপনার সুইটনেস লেভেলের উপরে। আমি পার্সোনালি কেক করলে সবসময় একটু ডাউন করে রাখি, কারণ কি আমার তো শুধুমাত্র স্পঞ্জের বেস খায় না, কি করে ক্রিম যায়, সুগার সিরাপ যায়, তো অ্যাবজর্ব হয়ে যায় আর কি। আর অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে দেখা যায় যে আপনার কি ওটা আপনার মুখ মেরে এনে খাওয়া যায় না, অতিরিক্ত মিষ্টি, ঠিক আছে? তো আমি এভাবে নিই, আপনি চাইলে সমান সমান নিতে পারেন সুগারের ক্ষেত্রে। 2 ডিমের জন্য হাফ কাপ, বাকি থাকে কয় ডিম? এক ডিম। এক ডিমের জন্য কত? 1/4 কাপ। সবসময় মেজারমেন্ট এইভাবে করব, কখনোই ডিরেক্ট হিসাবে যাব না যে আমার এখন 10 ডিম 11 ডিমের জন্য কত, ভেঙে ভেঙে যাব, কারণ আমার কাপগুলো এখানে ভাঙা আছে। আমার কাপগুলো ডিরেক্ট কোনো কাপ আর নাই যে আমার ডিরেক্ট একটা দিয়ে দিলেই হবে। আমি যখন ধরেন নরমালি 11টা ডিম নিয়ে কাজ করব, বেশি নিয়ে, তখন কি ডিরেক্ট চিন্তা করবো যে 11টা ডিম কত, ওটা দেখবেন মাথা পাজল হয়ে যাবে, কতটা হবে, কতটুক হবে, অঙ্ক করতে হবে। 2 ডিমের জন্য বাট হাফ কাপ করে। হ্যাঁ, আমরা কি করব, ডিরেক্ট তো আমার কি 4 ডিমের জন্য কত, 1 কাপ আছে, তো এটা দিয়ে যদি দুইবার দিয়ে কয়টা ডিম ফিল আপ হবে? 8টা। বাকি থাকে কয়টা ডিম? 3টা। 3টার মধ্যে তো 3 ডিমের জন্য কাপ নাই, এর মধ্যে বড় কাপ কোনটা? 2 ডিমের জন্য হাফ আছে, তার হাফ কাপ দিয়ে একটা, বাকি থাকে কয়টা ডিম? এক ডিম, 1/4 দিয়ে একটা। এইভাবে করে ভেঙে হিসাব করব, তাহলে 100 ডিমেও হিসাব করতে আপনার সমস্যা হবে না। যখন আপনি একবারে হিসাবে যাবেন তখন সমস্যা হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। চিনি দেওয়া শেষ, এখন এর মধ্যে দিচ্ছি কি আমরা, জিনা ভিনেগার। এখন দিব আমরা ভিনেগার। এখন ভিনেগারের নাম শুনে অনেকের কোশ্চেন আসবে, কেকের মধ্যে ভিনেগারের কি কাজ বা ভিনেগার কেন, কি হইতে পারে, কার কি মনে হয় বলেন? স্পঞ্জ হবে। এই ভিনেগারটাতে ডিমের যাতে স্মেলটা দূর হয়। ওকে, গন্ধ দূরের জন্য আমরা এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করি। আর এটা স্পঞ্জ হবে। বেশি স্পঞ্জ হবে, যার মানে চুপসে যায়, সফট হবে। চুপসে না যায়। এরপর আর বেশি সময় ভালো থাকার জন্য প্রিজারভেটিভ না, প্রিজারভেটিভের জন্য মূলত ভিনেগার প্রিজারভেটিভের কাজ করে, বাট এই ক্ষেত্রে প্রিজারভেটিভের না। সফট তারপরে হয় কেকটা। সফট ফোম ভালো করলে সফট হবে। এরপরে আর আইডিয়া নাই। আচ্ছা, প্রথমত আমরা একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে ডেকোরেশনাল কেকের ফাউন্ডেশন বলা হয় কেকের বেসকে। তার মানে কি ফাউন্ডেশন আগে ভালো করতে হবে। যত ফাউন্ডেশন ভালো হবে বা ফাউন্ডেশন যদি ভালো না হয় সেক্ষেত্রে কি বিল্ডিং তার বেশি দিন দাঁড়িয়ে থাকবে না। তাহলে কি যতই আমি রং টং করি আগে ফাউন্ডেশনের খেয়াল করতে হবে, তারপরে সে রঙে যাব। এখন ফাউন্ডেশন যদি ভালো হয় তাহলে আমার কি সবকিছুই ভালো থাকবে। এইরকমই আপনার হচ্ছে স্পঞ্জ কেকের ফাউন্ডেশন বলা হয় ডিমের ফোমকে। ডিমের ফোম যে যত ভালো রাখতে পারবে, যে যত ভালো করতে পারবে, তার কেক তত বেশি সুন্দর হবে। এখানে আপনাদের একই প্রসেস, একই রেসিপি আর একই প্রোডাক্ট যদি সবাইকে দেওয়া হয়, এক একজনের কেক হবে এক এক রকম। কেন? একজনের হাতের হ্যাঁ, ডিমের ফোম হ্যান্ডলিং করা এক একজন এক এক ভাবে করে, দ্যাটস ওয়াই। ঠিক আছে?
সো ডিমের ফোমটা যেহেতু আমরা নাড়াচাড়া করার ক্ষেত্রে অতিরিক্ত নাড়াচাড়া করতে গিয়ে বসে না যায় অল্পতেই, সেইটাকে স্টেবল রাখার জন্য আমরা এখানে কি করি, ভিনেগারটা ইউজ করি। এখন এই না যে ভিনেগার দিলাম এখন জাল ঘুটনির মতো গোটা শুরু করছি, ওরকম না। ভিনেগার দিলে যে সবকিছু সমাধান হয়ে যাবে তেমন না, যেহেতু আমার একটু স্টেবল থাকে তাই দেওয়া, ঠিক আছে, রিস্ক ফ্রি আর কি। 2 ডিমের জন্য কত? হাফ চা চামচ। এখন চামচ মেজারমেন্টের চামচ ইউজ করতে পারেন, আর এটার এক করকে আপনার হাফ চামচের একটা পরিমাপ আসে, এটা দিয়ে মাপতে পারেন ইচ্ছা। তাহলে 2 ডিমের জন্য কত হবে? এক কর দিয়ে দিলাম। আর 1 ডিমের জন্য কত হবে তাহলে? এই হাফেরও হাফ যাবে। ভিনেগার একটু 19-20 হইলে কোনো প্রবলেম হবে না। এখন চা চামচ না দিয়ে যদি আবার টেবিল চামচে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। যদি আমি মোট হিসাবে যাই ভিনেগার আমার কতটুকু গিয়েছে, ডিমের জন্য কি ওই যে হাফ চামচ, আর 1 ডিমের জন্য হাফেরও হাফ, ওই যে দিয়ে কি মাপ দিতে হবে না? না আপনি মেজারমেন্টের চামচ দিয়ে করেন। আমার এখানে ওই যে ওই চামচটা নাই এখন, তাই আর দিচ্ছি না। ওকে, এখন আমরা কি করব, এটাকে বিটিং করব। আপনাদের ওই পাশে মনে হয় একটা মাছ লাগাচ্ছি, যত বাজেট থাকে তত কিনতে পারেন, বাট 300 ওয়াটের নিচে নামবেন না। সর্বোচ্চ 300 ওয়াট, সর্বনিম্ন সর্বোচ্চ যত পারেন। চিনি আছে, ডিমের সাদা অংশ, চিনি আর ভিনেগার, এই তিনটে আছে আমার এখানে। এখন নরমালি চিন্তা করেন, আমি যদি হচ্ছে এখানে আমার মেইন কাজ কি, মেইন কাজ কি ডিমের ফোম করা, তাই না? এর মাঝখানে পার্শিয়াল কাজ আবার কোনটা, চিনি গলে গেছে কিনা সেটা খেয়াল রাখা। এই দুইটাই মূলত আমার কাজ। প্রথমেই যদি আমি হাই স্পিডে বিট করি কি হবে, ফোম হয়ে যাবে, বাট চিনি কিন্তু গলবে না। তাহলে আমার প্রথম অবস্থায় কিভাবে বিট করতে হবে, লোতে চিনি আগে গলাবো, তারপরে আমি হচ্ছে ফোমের দিকে খেয়াল করব। চিনিটা যদি ব্লেন্ড করে না দেওয়া যাবে না, এখানে স্পঞ্জটিকে আস্ত দানা চিনি ইউজ করতে হবে, ঠিক আছে? কেন দেওয়া যাবে না সেটার রিজন হচ্ছে নরমালি অন্যদিকে আবার যেতে হয়। সেটা হচ্ছে আমরা কেউ বাসায় হালুয়া করেছি, ওই যে সহকরাতে আসতেছে, করেছেন হালুয়া, অনেক নাড়াচাড়া করতে হয়, নাড়তে নাড়তে পানি শুকানোর পরে যদি ওর মধ্যে আস্ত দানা চিনি দেন কি হবে, আবার পানি ছাড়বে। কিন্তু সেই জায়গাতেই যদি আবার হচ্ছে কি করেন পাউডার সুগার দেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো পানি ছাড়ে না। তো রিজনটা ওই জায়গাতেই। আমি যদি আস্ত দানা চিনি ইউজ করি সেক্ষেত্রে কি চিনি থেকে একটা ময়েশ্চার ছাড়বে, একটা ময়েশ্চার থাকবে। আর যখনই আমি চিনিটাকে পাউডারি ফর্মে নিয়ে আসবো তখন ওইটা ইউজ করলে আগে এটা স্টিকি হয়ে যাবে, ওই ময়েশ্চার ভাব থাকবে না। বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, লো স্পিডে বিট করব, একটু বিট করব, অফ করব, সাইড ক্লিন করব। তাহলে কি চিনি খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। ওই যে স্প্যাচুলা আছে, প্রাইস কি রকম হবে? এটা আপনার মিয়াকোটটা 2000 টাকা। 1500 আছে, 2000 আগে আছে। মিয়াকোটাই ভালো হবে। আমি করি করেন স্যার, বুঝে গেলেন? এটা নিচে নামবে, বিটার সোজা থাকবে অলওয়েজ, নিচে নিচে। এটা তাহলে বিট হলো, আমরা কি করি শুদ্ধ উপকরণ তাহলে মেপে ফেলি, কি বলেছি যতটুকু ময়দা ততটুকু চিনি, তার মানে কি চিনি ময়দা সমান সমান হবে। কাপের মেজারমেন্ট কি বলেছিলাম, মাপা দিয়ে কি বলছি, সমান সমান। সমান সমান। 2 ডিমের জন্য হাফ কাপ। এখন নরমালি চিন্তা করেন আমরা এরকম নিবেন সমান কিসে, সমান এটা দেওয়ার কথা, তাই না? কোনো তফাৎ নেই, একটু অপশন উপরে। ওকে, এরকম সমান সমান দেওয়ার কথা। এখন আসি ডিমের ক্ষেত্রে, আমরা সবকিছু মেজারমেন্ট দিলাম বাট ডিমের মেজারমেন্ট দেইনি, তাই না? ডিম যদি ছোট বড় হয় সেক্ষেত্রে কি করব, ময়দার ক্ষেত্রে আমরা কি করব, ডিম যদি আমি ভাঙার সময় দেখি মিডিয়াম সাইজ বা বড় সাইজের ডিম, দুটার ক্ষেত্রে সেম নিয়ম, মিডিয়াম সাইজ বা হচ্ছে আপনার বড় সাইজ, এরকম যদি ডিম হয় সেক্ষেত্রে আমরা কি এমন সমান সমান না নিয়ে হালকা একটু উঁচু করে নিব। বোঝা যায় এটা কি সমান সমান, হালকা একটু উঁচু করে নিব। আর যদি ডিম আমার কি ছোট ছোট ডিম পাওয়া যায় না, যদি ছোট হয় সেক্ষেত্রে কি করব, সমান সমান। এগুলো প্র্যাকটিক্যাল কাজ, কোনো বই খাতাতে এগুলো পাবেন না, ঠিক আছে? বোঝা যায়? ওকে, ময়দা নেওয়া শেষ। এরপরে আমরা কি করব, এর মধ্যে শুকনো উপকরণ আর কি আছে, বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই চেষ্টা করবেন ফস্টার ক্লার্কের এইটাই ইউজ করার জন্য, ঠিক আছে?
এটা বেশ ভালো। এখন বলতে পারেন যে এটার নামই কেন বলছেন, স্পন্সর টনসর করছে কিনা, নিজের টাকায় কিনা, কোনো স্পন্সরশিপ আমিও নাই। এটাই ইউজ করি। হ্যাঁ, কেন এটা ইউজ করব? লোকাল বেকিং পাউডারে কি সমস্যা হয়, কেন এটাই করব? কারণ হচ্ছে লোকাল বেকিং পাউডারে কিছু প্রবলেম ফেস করবেন। প্রথমত বেকিং পাউডার যদি ভালো না হয় সেক্ষেত্রে আমার কি প্রবলেম ফেস করব? প্রথমত হচ্ছে কেকটা আমার ফুলবে না, ফুলতে চায় না অনেক সময়, ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন, যদি আমার এই বেকিং পাউডার ভালো না হয় সেক্ষেত্রে আমার কি হবে? কেকের মধ্যে কেমন দেখবেন সোডা সোডা একটা স্মেল আসে। যাদের সাথে হয়েছে তারা ভালো রিলেট করতে পারবেন। সেকেন্ড রিজন। থার্ড রিজন, অনেক সময় দেখবেন কেকের স্পঞ্জ খেতে গেলে কেমন জিহ্বা টানে। কেউ পাইছেন এখন পর্যন্ত এটা? হ্যাঁ, যদি এরকম হয় তার মানে বুঝতে হবে আমার বেকিং পাউডার ভালো না। ঠিক আছে, এই তিনটা রিজন। বেকিং পাউডার দিব কতটুকু? 2 ডিমের জন্য কত লেখা আছে? হাফ চামচ। 2 ডিমের জন্য দিলাম হচ্ছে হাফ চা চামচ। 1 ডিমের জন্য কত দিব? হাফেরও হাফ, কোয়ার্টার। এই শেষ। শুকনো উপকরণে আদার্স কোনো কিছু আমি ইউজ করি না। যারা আবার মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন চাইলে 1 চিমটি লবণ দিতে পারেন, টোটালি অপশনাল, আমি ইউজ করি না। এটা সবাই জানেন। বিট সোডা দিতে মানুষের সামনে যে আছে তার অবস্থা ভয়ানক হয়ে যাবে। দেন মোল্ড সেট করেন সামনে যারা আছেন। মোল্ড কি স্যার ব্রাশ করে নিতে হবে? এই দেখেন কিভাবে করতেছে। বেকিং পেপার প্রয়োজন নাই। প্রথমে হচ্ছে জাস্ট পেপারের উপরে লেখা দাগ দেন কলম দিয়ে। অবশ্য সেম সাইজের মোল্ড তো একবারে দুটা পেপার কেটে ফেললেও চলবে। আগে দাগ দিয়ে নেন, একটার উপরে দাগ দিয়ে নেন। অফ উপরে শেষ করার আগে উঠানো যাবে না, অফ করার আগে। স্প্যাচুলা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার ভালো না এইভাবে না। স্প্যাচুলা ইউজ করার নিয়ম হচ্ছে যেই পাশটা কার্ভ সেই পাশটা আমি হচ্ছে এইভাবে রাখবো, রেখে এইভাবে রাখবো, তাহলে দেখবেন সব কিছু চলে আসবে। সোজা চেষ্টা করবেন কেকের যদি একটু চিকন দানার যে চিনিগুলো হয় ওগুলো ইউজ করতে। আর যদি মোটা দানার চিনি হয় সেক্ষেত্রে একটু পর পর কয়েক সেকেন্ড বিট করবেন, অফ করবেন, সাইড চেঞ্জ করবেন, তাহলে চিনি গলবে না। যদি একাধারে বিট করতে থাকেন চিনি কিন্তু গলবে না। পাস করা লাগবে না ম্যাডাম, পাস করলে কি দিতে পাস করে যায়। এই যে কি বললাম, ব্লেন্ডার করে সুগারে কি সমস্যা বলছি? সমস্যা হয় ময়েশ্চার থাকে না, বললাম না। আমরা এখানে আস্তুতানা চিনি ইউজ করতে হবে। যে পাশ কার্ভ সেই পাশ, আপনি কোন পাশ ধরছেন? এটা কার্ভ, এই পাশ কার্ভ, তাহলে পরিষ্কার হয়েছে? তথ্য ঠিক হবে। যেই দাগ দিয়েছেন ম্যাডাম, দাগের ছোট করে কাটতে হয়, কারণ নরমালি চিন্তা করেন দাগ আমরা দিয়েছি গিয়ে মোল্ডের বাহির দিয়ে, আমরা তো এটা বসাবো কোথায়? মোল্ডের ভিতরে। মোল্ডের থেকে একটু ছোট হবে ওটা পেপারটা, আরো ছোট, আরো ভিতর দিয়ে আরো ছোট কাটেন। একটু ছোট হোক কিন্তু বড় না হোক। হ্যাঁ, বেকিং পেপার ইউজ করলে তেল ব্রাশ করা লাগে না, কিন্তু আমরা যেহেতু লোকাল মানে নরমাল পেপার ইউজ করছি তার মানে আমাদের অয়েল ব্রাশ করা লাগবে। এই হচ্ছে ডিফারেন্স। বেকিং পেপার শেষ। সেটিং করেন, আবার উল্টা করছেন, এভাবেই করেন। আপনি হচ্ছে এই পাশ ধরেই আপনি আপনার দিকে টানেন, সমস্যা নেই। আমার কথা কি বুঝা যায় না? মাথার উপর দিয়ে চলে যায় না? বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন, কারণ কোশ্চেন না করলে আমি বুঝবো না যে আপনারা কতটুকু নিতে পারতেছেন। একটু আমরা এই পেপারে নিচে দিব না, তাই না?
তাহলে কি শুধু শুধু নিচে তেল নষ্ট করে লাভ আছে? বসান ওইটা তো বসাই দেন। ব্রাশটা এই যে ডিমের ফোম প্রায় হওয়া ভাবনা ফুলে গেছে না অনেক। যখন আমি দেখবো প্রায় ডিমের ফোম হয়ে যাচ্ছে তখন এই পর্যায়ে আমরা কি করব, ওভেন বা চুলা যে জায়গায় দেই ওইটার আগে ফ্রিট বসাবো। ঠিক আছে, ওভেন বা চুলা নিয়ে বিস্তারিত আমি পরে কথা বলবো। এখন জাস্ট মাথায় রাখেন যে আমরা কি করছি, এটাকে ফ্রি হিট বসাবো। এখন ওভেন প্রিহিট করা 10 মিনিট ফ্রি হিট করবো আর কি। 10 মিনিট প্রিহিট করা হবে। ওকে কন্টিনিউ। মোল্ডগুলোতে অয়েল ব্রাশ করা হয়েছে না, শুধু পেপারের উপরে। মোল্ডের জাস্ট নিচে ব্রাশ করা হয়েছে পেপারের উপরে। বুঝবো কিভাবে যে ফর্ম হয়ে গেছে? কি হইছে? বাটি উল্টাইলে যতক্ষণ না দেখবো যে পড়ে না ততক্ষণ পর্যন্ত করবেন। ঠিক আছে, এরকম করে যে বাটি উল্টাইলে যখন দেখবো যে পড়ে না তার মানে আমার হয়ে গেছে, কোনো ওই 8 9 লেখা লাগবে না। এখন আমরা কি করব, ডিমের ফোম হয়ে গেছে না, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কি ডিমের কুসুম। কুসুম দেওয়া শেষ, এরপর দিব তেল। তেল কতটুকু? 3 টেবিল চামচ। আমার যদি এটা হাফ টেবিল চামচের, তাহলে আমি এই চামচ দিয়ে কয়টা দিব? 6টা দিব আর কি। যেহেতু আমার হাফ টেবিল চামচের এই চামচটা 6টা দিব। আপনারা 1 টেবিল চামচের যে চামচ সেটা যদি দেন তাহলে 3 টেবিল চামচ দিবেন আর কি। তেল দেওয়া শেষ। আমরা প্রথমত করছি কি কেক? ভ্যানিলা স্পঞ্জ করছি, তাই আমি এখানে ইউজ করছি ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা এসেন্স এখানে ইউজ করছি হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের। আপনারা রেডম্যান বা ফস্টার ক্লার্ক যে কোনো একটা ব্র্যান্ডের ইউজ করবেন। না, সেটা ডিপেন্ড করবে, ফ্লেভার টোটালি ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। যতটুকু স্ট্রং ফ্লেভার পছন্দ করেন ততটুকু ইউজ করবেন। লিকুইড দেখে তো আমি এখানে ইউজ করছি। পাউডার হইলে কোথায় ইউজ করবেন? এখানে রেডম্যান ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করছি আমি। এটা ভ্যানিলা এসেন্স দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এই যে বললাম পরিমাণ মতো। হ্যাঁ, যতটুকু স্ট্রং ফ্লেভার পছন্দ করেন। যদি কখনো দেখেন যে আমার ভ্যানিলা দেওয়ার পরে ডিমের গন্ধ লাগে কেকের মধ্যে, তার মানে বুঝতে হবে ভ্যানিলা ফ্লেভার কম হয়েছে। ঠিক আছে, নেক্সট টাইম থেকে আরেকটু বাড়িয়ে নেবেন। একবার মেক করলে আপনার আইডিয়া চলে আসবে। এখন আমরা কি করব, এটাকে বিট করব। আবার বিট করব কতক্ষণ? আগে তো অনেকক্ষণ ধরে বিট করেছি। এখন আমরা বিট করব হচ্ছে 10 সেকেন্ড বা তারও কম। খালি জাস্ট লো স্পিডে দিব। 10 সেকেন্ড জাস্ট আমরা বিটার অন বিট করতে করব। হবে। খালি জাস্ট তেল আর কুসুমটা একটু মিক্স হয়ে যাবে, আমার দেখলেই আমার বিটার অফ। জাস্ট ওকে দেখবো যে তেল আর কুসুমটা একটু মিক্স হয়ে গেছে, বিটিং অফ। দশ সেকেন্ড বিট করা হয়ে গেলে এখন আমরা কি করব, এর মধ্যে এই যে শুকনো উপকরণ মাপা রাখছি এটা জাস্ট মিক্স করে দিব। শেষ কাজ। কে কি দেয় ওটা বাদ, আমি কি দেই সেটা দেখেন। দরকার নাই, যদি আমার প্রয়োজন না পড়ে শুধু শুধু এক্সেস তো উপকরণ বানায় লাভ নাই, তাই না? আমরা তেল ইউজ করেছি, তেল ছাড়াও কেক হবে। ঠিক আছে, অয়েল কেন ইউজ করা হয়? অয়েল ইউজ করা হয় যাতে কেকের মধ্যে একটু ময়েশ্চার থাকে। উইদাউট অয়েল কেক হচ্ছে ড্রাই হয়ে যায় অনেক, দ্যাটস ওয়াই অয়েল ইউজ করা। আপনারা চাইলে অয়েল স্কিপও করতে পারবেন। ওকে, এখন আমরা কি করব, আগে তো বিটার ইউজ করেছি, এখন আর বিটিং করা যাবে না। এখানে এতক্ষণ কোনো রেস্ট্রিকশন দেয়নি বিটিং এর। এখন আমরা কি করব, এখানে দুই ভাবে মিক্স করতে হবে। একটা হচ্ছে আপনার ক্লকওয়াইজ, মানে কি ঘড়ি যেরকম একদিক ঘোরে ওরকম জাস্ট একদিক ঘুরতে থাকবে, এটা একটা।
আরেক প্রসেস হচ্ছে আপনার কি কাট এন্ড ফোল্ড, কাট পুরোটা ঘুরবে, আবার কাট, আবার পুরোটা ঘুরবে। আপনার যেই প্রসেস সুবিধা মনে হয় সেইভাবে করেন, কিন্তু একভাবে করবেন, ঠিক আছে? আমি সবসময় ক্লকওয়াইজ দিয়ে মিক্সিং করি, সো আমি ওইটাই করছি। আপনারা আপনাদের প্রসেস যেটা ভালো লাগে একভাবে মিক্স করবেন। আমি কি অনেক জোরে নাড়তেছি? খুবই আলতো হাতে। এই জায়গায় এসেই ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা, এই জায়গায় যদি হচ্ছে ওই ডাল গোটার মতো ঘুরতে থাকেন তখন কিন্তু শেষ, ফোম বসে যাবে। আর এই জায়গায় ফোম বসে যাওয়া তার মানে কেকও শেষ, কেকও বসে যাবে। আমার একবার এমন হয়েছে। যতক্ষণ লাগবে ততক্ষণ ধরে হ্যাঁ। এটা করতে হবে। ভ্যানিলা এসেন্স যতক্ষণ না ময়দা হ্যাঁ। মিক্স হয় ততক্ষণ। পরিমাণ মতো। কিন্তু এইভাবে আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, যে কুসুম ছিল, কুসুম, তেল আর ভ্যানিলা এসেন্স আছে। কুসুম হচ্ছে ওইটা বিট করার পরে, বিট করতে হবে এমন যেন না পড়ে, ততক্ষণ বিট করতে হবে। কুসুম দিয়ে কিন্তু বিট করে নি, জাস্ট মিক্সড করছে তেল কুসুম। আমরা হচ্ছে খুবই আলতো হাতে আস্তে আস্তে এই জিনিসটাকে কি করবো, Mixed মিক্সিং করবো। হ্যাঁ, আমি তো যে স্প্রেডে করছি এই যে ফোন বসে গেছে, হ্যাঁ যেগুলো ফোনটা বসে যায়। কিন্তু প্রথম দিন ভালো হয়েছিল, জানি না একটু ওভেনের ভিতরে রাখুন তো। ওভেন টোভেন করে গরম কিন্তু আমি যদি এই পর্যায়ে ময়দা মিক্সিং এর টাইমে আমি খেয়াল করি যে আমার এই ব্যাটারটা আমার কাছে অনেক ঘন মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে এই ঘনত্বটাকে রিডিউস করার জন্য এখানে কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ ইউজ করতে পারবো, ঠিক আছে? ঠান্ডা পানি না, কিন্তু কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ ইউজ করতে হবে, ঠিক আছে? দেন ইটস মনে দিয়ে দেন। এটা কি খালি হাতে ধরে না। এটা তো ভালো লাগছে না? এই যে অনেক ঘন হয়ে গেছে, তাই আমরা এখন কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ দিয়ে এটাকে, এখন এটার কোনো পরিমাণ নাই, ঠিক আছে? এটা দেখে বুঝতে হবে যে আমার কতটুকু ঘনত্ব দরকার। কুসুম গরম পানি দিচ্ছে, বেশি ঘন হয়ে গেছে তাই। ব্যাটার যদি বেশি ঘন মনে হয় সেই ক্ষেত্রে ইউজ করবেন, আদারওয়াইজ দরকার নেই। দেখতে পাচ্ছি না। আমি কিন্তু একবারে দিই নাই, দেখা যাচ্ছে যে আমি প্রথমে একটু দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এটা হয় নাই, আরো একটু দিয়েছি। সো আপনারও এটা ঘনত্ব বুঝে তারপর দিতে হবে। আমি লাস্টে তো কনসিস্টেন্সি দেখাবো যে কোন ঘনত্বে আসলে আমরা বুঝবো যে ঠিক আছে। আচ্ছা, কেন আমাদের পানি লাগে বা লাগবে না, কারণ ডিপেন্ড করে এটা যে পানি লাগবে কি লাগবে না সেটা আপনার ফোম যখন করি আমরা সেটার উপরে। ফোম যদি আমরা বেশি শক্ত করি বা বেশি পিচ করি সেক্ষেত্রে কি ফোমটা আমার শক্ত হবে। এই জায়গায় যেহেতু কোনো লিকুইড উপকরণ আমরা দেই না সেক্ষেত্রে কি এই জায়গায় এসে ঘন হওয়াটা স্বাভাবিক, তাই না? আর যদি হচ্ছে আমার কি ফোম ঠিক থাকে তাহলে আমার কি কোনো প্রকার আর প্রয়োজন নাই। দেখা দিয়ে কথা যেভাবে দেখা মিক্সিং কমপ্লিট। যখন আমি দেখবো ময়দার বড় বড় দানা দেখা যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে ময়দা মিক্সিং আমার হয়ে গিয়েছে। এখানে মাংসের মতো কষানো যাবে না, যত কষাবো খালি মজা বেরোবে। বুঝে না কাজ করে
এখন জাস্ট লাস্ট আমি একটু স্প্যাচুলা দিয়ে মিক্সিং করব যাতে করে কি যদি বাই চান্স কোনো ময়দার দানা থেকে থাকে সেটা যত ক্লিয়ার হয়ে যায়। ময়দা দেওয়ার পরে আর বিটার ইউজ করব না, যাবে না। আমি কি এটা অনেক জোরে জোরে নাড়তেছি? না শেষ। সফটলি। আমার হচ্ছে এই যে ফোম করেছিলাম ওরকম ফোম ফোম একটা ভাব আছে এর মধ্যে, তার মানে কি আমার ব্যাটার ঠিক আছে। আর যদি দেখি যে এই জায়গার মধ্যে আর ফোম ভাব নাই, স্টিকি স্টিকি হয়ে গেছে, তার মানে শেষ। মোল্ডের মধ্যে কি তেল ইউজ করা হয়েছে? হ্যাঁ, মোল্ড হচ্ছে পেপার দিয়ে আমরা তেল ব্রাশ করি। যেহেতু ইয়ে নাই বেকিং আর যদি বেকিং পেপার দেন তাহলে আর তেল লাগবে না। বেকিং পেপার নাই বলে নর্মাল কাগজে তেল আছে স্যার, বেকিং পেপার আছে, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে? হ্যাঁ, এখানে আছে? হ্যাঁ আছে। থাকবে না কেন? এই যে বেকিং পাউডার নিচে আছে তো। সবভাবে দেখা না দিচ্ছে। থাকে সেটা স্বাভাবিক বাসাটা বেকিং হ্যাঁ ওইটাই কাগজ থাকে না, কাগজ খাতার কাগজ ওগুলো দিয়ে। এখন জাস্ট আমরা কি করলাম, একটু ফিল আপ করে দিলাম একটা কাঠি বা কোনো কিছু দিয়ে, যাতে করে কি ভিতরে কোনো বড় কোনো গর্ত না থাকে। এখন আমরা কি করবো, এটাকে ভালো করে ট্যাপ করবো। ট্যাপ করে এখন হচ্ছে আমরা এটাকে ওভেনে বেক করতে পারবো। কতক্ষণ টাইম বের করতে, কতক্ষণ বের করতে? 25 থেকে 30 2 ডিমে 20 থেকে 25 কবে 2 ডিমে 20-25 বলছি? এক ডিমে 30 থেকে 35 আস্তে এইভাবে ধরতে হয় না, সবসময় ধরতে এইভাবে, এইভাবে ধরলে হাত ওখানে লাগবে। 30 থেকে 35 ওই পানির বাটিটা দিয়ে। এটা এখন ওভেনে গেছে, একটু পানি দেওয়ার মধ্যে 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। দাদা ওকে, এটা ভ্যানিলা স্পঞ্জ কেক। পানিটা কি করব? বলবো